Assalamu alaikum everyone. This is Jakia Zaman Anika and you are watching Literature with Jakia. আজকের ভিডিওতে আলোচনা করব স্যামুয়েল ব্যাকেটের মডার্ন ড্রামা ওয়েটিং ফর গডো। এটি মূলত টু অ্যাক্টের একটি প্লে, জনরা হচ্ছে ট্র্যাজিকমেডি এবং টাইম সেটিং হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। ওয়েটিং ফর গডো হচ্ছে একটি অ্যাবসার্ড ড্রামা। এটি মানব জীবনের মিনিংলেসনেসকে বোঝায়। পুরো ভিডিওতে আমরা এই ড্রামাটির ক্যারেক্টার্স, থিম এবং সামারি নিয়ে আলোচনা করব। সো শুরু করছি। এই ড্রামাতে টোটাল 5টা ক্যারেক্টার রয়েছে। সেগুলো হচ্ছে অ্যাস্ট্রাগন, ভ্লাদিমির, পোজো, লাকি এবং বয়। অ্যাস্ট্রাগন এবং ভ্লাদিমির হচ্ছে এই ড্রামাটির মূল ক্যারেক্টার। অ্যাস্ট্রাগন এবং ভ্লাদিমির তারা দুজনেই গডের জন্য ওয়েট করে। এখানে অ্যাস্ট্রাগন হচ্ছে এমন একজন পার্সন যাকে বলা হয়েছে বডি উইদাউট ইন্টেলেক্ট। তার কিছুই মনে থাকে না। এছাড়াও লাকি এবং পোজো দুটো ক্যারেক্টার। এখানে পোজো হচ্ছে মাস্টার এবং লাকি হচ্ছে তার সার্ভেন্ট। সবশেষে রয়েছে বয়, যাকে এখানে বলা হয়েছে গডের মেসেঞ্জার। এই ড্রামাতে বেশ কিছু ইম্পর্টেন্ট থিম রয়েছে। এগুলো হলো হিউম্যান এক্সিস্টেন্স, helplessness and purposeless of life, loneliness, religion and capitalism. এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি ড্রামাটির সামারিতে। একটি গাছের নিচে যেখানে দাঁড়িয়ে স্ট্রাগন তার পা থেকে তার শু খোলার চেষ্টা করছে। বারবার চেষ্টা করেও সে তার শু খুলতে পারছে না। এরপর সেখানে ভ্লাদিমির আসে। সে বলে যে সে গতকাল একটা গর্তের ভিতরে ছিল এবং সেখানে তাকে প্রচুর মারধর করা হয়েছে। অনেক চেষ্টার পর স্ট্রাগন অবশেষে তার পা থেকে তার শুটি খুলতে সক্ষম হয়েছিল। এরপর সে দেখছিল তার শুয়ের ভিতরে কিছু আছে কিনা। সেম কাজটি ভ্লাদিমির তার টুপির সাথে করতে থাকে। এরপর সে বলে সে এখান থেকে চলে যাবে, কিন্তু পরক্ষণেই আবার তাদের মনে হয় তারা গডের জন্য ওয়েট করছে। তারপর তারা নিজেদের মধ্যে গল্প বলতে শুরু করলো। দুই চোরের গল্প, যেই দুজনকে যীশুখ্রিস্টের সাথে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এরপর ভ্লাদিমির এস্ট্রাগনকে জিজ্ঞেস করে এস্ট্রাগন কখনো বাইবেল পড়েছে কিনা। তখন এস্ট্রাগন বাইবেল থেকে সুন্দর সুন্দর কিছু লাইন তাকে বলে শোনায়। আর তখন ভ্লাদিমির বলে যে সে চাইলে একজন কবি হতে পারত। তখন এস্ট্রাগন তার কিছু ছেঁড়া ফাটা পোশাক দেখিয়ে বলে যে সে আসলে একসময় কবি ছিল। এরপর এস্ট্রাগন চলে যেতে চায়, তবে ভ্লাদিমির আবার তাকে ধরে রাখে, কারণ তারা দুজনেই এখানে গডের জন্য ওয়েট করছে। তবে তারা আদৌতে জানে না যে তারা ঠিক জায়গায় অপেক্ষা করছে কিনা, বা আদৌ গড তাদের সাথে দেখা করতে আসবে কিনা। অপেক্ষা করতে করতে এক সময় এস্ট্রাগন গাছের সাথে ফাঁস দেওয়ার বুদ্ধি বের করে। বুদ্ধিটা ভ্লাদিমিরের খুবই পছন্দ হয়, কিন্তু গাছ থেকে কে আগে ফাঁস নেবে এটা নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। অবশেষে তারা বুঝতে পারে যে ফাঁস নিয়ে একজন যদি মারা যায় তাহলে আরেকজন একা হয়ে যাবে। তাই তারা এই বুদ্ধি বাতিল করে এবং গডের জন্য ওয়েট করতে থাকে। আসলে এই যে মিনিংলেসনেস, লাইফে আমরা কি করব, কিসের জন্য অপেক্ষা করছি, এবং যেহেতু বলা হয়েছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে লেখা, সুতরাং সেই সময় সমাজ এবং রাষ্ট্রীয় পরিস্থিতি, মানুষ একাকী হয়ে পড়েছিল। তাদের লাইফে কোনো পারপাস ছিল না। তারা আসলে কি করছে, কি করবে তারা নিজেরাও জানতো না। এই বিষয়টাকেই রাইটার এখানে ফুটিয়ে তুলেছেন। তার কিছুক্ষণ পরেই সেখানে আসে পোজো এবং লাকি। লাকির গলায় দড়ি বাঁধা রয়েছে এবং তার পিঠে আছে পোজোর সকল জিনিসপত্র। সেখানে ছিল একটা টুল, ভারী ব্যাগ এবং পিকনিক বাস্কেটে রয়েছে কিছু খাবার। পোজোর হাতে একটা চাবুক আছে, এটা দিয়ে সে লাকিকে নিয়ন্ত্রণ করে। এখানে লাকি কিন্তু কোনো পশু প্রাণী এরকম কিছু না। লাকিও একজন মানুষ। সে 60 বছর বয়সী একজন মানুষ এবং পোজোর সার্ভেন্ট। পোজো এবং লাকিকে দেখে ভ্লাদিমির এবং এস্ট্রাগন মনে করে এটাই হয়তো গডো। পোজো লাকিকে যা অর্ডার করে সে সেটাই মাথা পেতে পালন করে। এর মধ্যে পোজো তার টুলে বসে পিকনিক বাস্কেট থেকে চিকেন ফ্রাই বের করে খেতে শুরু করে আর তার হাড়গুলো ফেলে দেয়। লাকির মধ্যে তখন কিছুটা তন্দ্রা ভাব দেখা যায় আর সে ঘুমিয়ে পড়ে। স্ট্রাগন ও ভ্লাদিমির লাকির এমন স্তব্ধতা দেখে অবাক হয়ে যায় এবং তাকে খুব ভালো করে দেখতে থাকে। তারা পোজোকে জিজ্ঞেস করে যে লাকি তার কাঁধের ব্যাগটা কেন নিচে রাখছে না। পোজো এই প্রশ্নের কোনো উত্তর দেয় না।
এই ব্যাপারে এস্ট্রাগন আবারও জিজ্ঞেস করলে পোজো বলে যে লাকি এটা ভয় পায়, যদি সে আমার কথা অমান্য করে তাহলে আমি তাকে অন্য কাউকে দিয়ে দিতে পারি বা বিক্রি করে দিতে পারি। এই কথা শুনে লাকি কান্না করে ওঠে। এস্ট্রাগন তখন তার চোখের পানি মুছে দিতে যায় আর লাকি তাকে লাথি মেরে ফেলে দেয়। পোজো তখন বলে যে লাকি তার সাথে এভাবে 60 বছর ধরে রয়েছে। ভ্লাদিমির এবং এস্ট্রাগন এটা শুনে ভীষণ অবাক হয়ে যায়। তারই কিছুক্ষণ পর পোজো এবং লাকি সেখান থেকে চলে যায় এবং এস্ট্রাগন বসে বসে আবার গডোর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় একটা ছোট্ট বালক সেখানে এগিয়ে আসছে। তখন ভ্লাদিমির এবং এস্ট্রাগন মনে করে যে গডো আসছে হয়তো, কিন্তু তখন ওই বালকটি এসে বলে যে সে গডো না, তারা যে গডোর জন্য অপেক্ষা করছে গডো আজকে আসবে না। তখন ভ্লাদিমির এবং এস্ট্রাগন সেই বালকটির উপর খুবই রাগান্বিত হয় এবং বালকটি বলে যে গডো আগামীকাল আসবে। এস্ট্রাগন এবং ভ্লাদিমির সেই বালকটিকে বলে যে সে যেন গিয়ে গডোকে বলে তারা গডোর জন্য অপেক্ষা করছে। সেই মুহূর্তে তারা আসলে কি করবে বুঝতে পারছিল না। তারা পুনরায় অপেক্ষা করছে এবং তাদের অতীত নিয়ে গল্প করতে শুরু করলো। প্রথম দিনের পর্বটা সেখানে শেষ হয়ে যায় এবং দ্বিতীয় দিনে ঠিক সেখান থেকেই শুরু হয়। আর দ্বিতীয় দিনে যে পরিবর্তনটা দেখা যায় সেটা হচ্ছে তারা যে গাছের নিচে দাঁড়িয়ে গড়ের জন্য অপেক্ষা করছিল সেই গাছে 4টা পাতা থেকে আজকে 5টা পাতা দেখা দিয়েছে। অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয়েছে যে সময় পার হয়েছে, কিন্তু মানুষের লাইফের কোনো উদ্দেশ্য কিংবা সে কি করবে এখনো ঠিক করতে পারেনি। তারা দুজনেই আবার গত দিনের মতো গড়ের জন্য অপেক্ষা করতে থাকে। প্রকৃতির মধ্যেই মৃত ব্যক্তিদের আওয়াজ ভ্লাদিমির পেতে থাকে, তাই সে এস্ট্রাগনকে এর কাছে সাহায্য চায় এবং এই আওয়াজ থেকে মুক্তি পেতে চায়। তারা সিদ্ধান্ত নেয় এই পরিস্থিতি থেকে বাঁচতে একে অন্যকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করবে। এভাবেই তারা সময় কাটাতে থাকে। এস্ট্রাগন যেহেতু দুর্বল চিত্তের, আগে বলা হয়েছে সে তার অতীত ভুলে যায়। সে নিজের সুগুলো চিনতে পারছে না, গতকালের ফাঁস নেওয়ার ঘটনা সে নিতান্তই ভুলে গেছে এবং লাকি ও পোজোর কাহিনীও সে ভুলে গেছে। এরপর তারা দুজনে পোজো এবং লাকি সেজে খেলার সিদ্ধান্ত নেয়। এস্ট্রাগন কিছুটা দূরে যায় এবং হাঁপাতে হাঁপাতে ফেরত আসে। এরপর সে বলে যে তারা ফিরে এসেছে। ভ্লাদিমির মনে করে হয়তো গড এসেছে। তারা ভয় পেয়ে গাছের পিছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু গাছ ছোট হওয়ায় তারা লুকাতে পারে না। এরপর তারা একে অন্যকে কটূক্তি করতে থাকে। অবশেষে তারা আবার কোলাকুলি করে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে নেয়। আসলে পুরো জার্নিটা তাদের, পুরো এই যে তারা কি করছে তারা নিজেরাও বুঝতে পারছে না। এই ভালো তো এই খারাপ, এই তারা অপেক্ষা করছে, এই তারা কি চাইছে, এগুলো সবই হচ্ছে আসলে মিনিংলেসনেস কাজ। এরপর সেখানে পোজো এবং লাকি আসে। এবারে পোজো ছিল অন্ধ আর লাকি ছিল বোবা। লাকি এদেরকে দেখে থেমে যায়, তবে পোজো যেহেতু অন্ধ তাই লাকি কেন থেমেছে তা বুঝতে পারে না। তারা একে অন্যের সাথে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। পোজো তাদেরকে সাহায্য করার জন্য 100 ফ্রাঙ্ক দিতে চায়, কিন্তু এস্ট্রাগন তখন বলে যে এটা যথেষ্ট নয়। তখন ভ্লাদিমির বলে যে তাকে তুললেই তারা এখন চলে যাবে, তারা আবারও একা হয়ে যাবে। পোজোকে তারা দুজনে তুলতে যায় কিন্তু নিজেরাও পড়ে যায়। পোজোকে তুলতে সাহায্য করতে বলে কিন্তু ভ্লাদিমির তাকে লাথি মারে। পোজো সেখানেই পড়ে থাকে। পরে ভ্লাদিমির এবং এস্ট্রাগন উঠে দাঁড়ায়। এরপর তারা পোজোকে টেনে তুলে। পোজো উঠেই তখন সময় জানতে চায়। এস্ট্রাগনের মতো সেও পূর্বের কিছু মনে রাখতে পারে না। এবারে পোজো লাকিকে উঠাতে সাহায্য করে এবং তারা সেখান থেকে চলে যায়। এরপর গত দিনের মতোই ওই ছেলেটা আবারও আসে। সে হচ্ছে গডের মেসেঞ্জার। বলে গডও আজকেও আসতে পারবে না, তবে আগামীকাল অবশ্যই আসবে। ভ্লাদিমির ছেলেটিকে বলে গডও যেন তাদের কথা ভুলে না যায়, কারণ তারা গডোর জন্য অপেক্ষা করছে। এরপর এস্ট্রাগন এবং ভ্লাদিমির সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা বেশি দূর যেতে পারে না, কারণ তাদের তো গডোর সাথে দেখা করতেই হবে। এরপরে তারা বিভিন্ন কাজকর্ম, গাছের সাথে ফাঁস দেওয়া, নানান চিন্তা ভাবনা, আগের কথা এটা সেটা বিভিন্ন কিছু করতে থাকে। অপেক্ষা করছে, তারা সময় স্পেন্ড করছে। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বারবার, কিন্তু প্রতিবারের মতোই তারা সেখান থেকে যায় না। আর ওই অবস্থাতেই নাটকটি শেষ হয়ে যায়। আসলে পুরো নাটকটি জুড়ে রাইটার আমাদের মানব জীবনের অস্তিত্ব সংকটকে তুলে ধরেছেন।
মানুষ কি করছে, কিসের জন্য অপেক্ষা করছে, সেটা তারা নিজেরাই জানে না। এখানে মোরাল লেসন হচ্ছে গডও যে ঈশ্বর বা এমন একজন যার আগমনে এই দুজনেরই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এমনটাই তারা মনে করে। কিন্তু মানুষকে তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকেই চেষ্টা করতে হয়। এই পুরোটা গল্পে মানব জীবনের অর্থহীনতাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকেই চেষ্টা করতে হবে। অন্যের উপর নির্ভরশীল হওয়া বা অন্যের অপেক্ষায় থাকা মানেই নিজের জীবনকে অর্থহীন করে তোলা, এমনটাই বোঝানো হয়েছে।